হেই এভরিওয়ান, অলিউডের জগতে স্বাগতম। আজ আমি তোমাদের জলি এলএলবি মুভি সিরিজের প্রথম মুভির কাহিনী শোনাবো। এটি একটি কমেডি ক্রাইম সিনেমা, আর এই মুভির আরো কয়েকটি পরবর্তী মুভি রয়েছে যেগুলোতে অক্ষয় কুমার অভিনয় করেছে, যাকে কমেডির কিং বলা হয়। তোমরা হয়তো এই মুভির একটি ভাইরাল ডায়লগ শুনে থাকবে। कौन है ये लोग? कहां से आते हैं ये? শুধু ডায়লগই নয়, একটি ভাইরাল গানও রয়েছে, মেরে তো এল লাগ গয়ে। मेरे तो एल लग गए। তো মজার কাহিনীগুলো তো আর এক্সপ্লেনে বোঝানো সম্ভব নয়, তবে আমি মুভির আসল কাহিনীটি তুলে ধরার চেষ্টা করব। এক ছোট্ট শহরের উকিল কিভাবে শক্তিশালী ও প্রভাবশালী লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেটাই আজ আমরা দেখব। তো দেরি না করে চলো যাওয়া যাক মুভির কাহিনীতে। অলিউড প্রেজেন্টিং জলি এলএলবি। মুভিটি রিলিজ হয় 2013 সালে। তো মুভির কাহিনী শুরু হয় দিল্লি শহর দেখিয়ে, আর আমরা দেখতে পাই যে মাঝরাতে এক বড়লোক বাপের এক বিগড়ে যাওয়া ছেলে রাহুল দেওয়ানকে, সে নেশা করে তার কার নিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল। পেছন থেকে তখন তার মতোই আরেকটি লাফাঙ্গা টাইপের ছেলে এসে রাহুলকে মিডল ফিঙ্গার দেখিয়ে সে তার আগে চলে যায়। ব্যাপারটা তার ইগোতে লেগে যাওয়ার কারণে রাহুল তার গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয় তাকে পেছনে ফেলার জন্য। দুই গাড়ির মধ্যে অনেকক্ষণ রেসিং হওয়ার পর এক সময় রাহুল তার কন্ট্রোল হারিয়ে গাড়ি নিয়ে ফুটপাতের উপর উঠিয়ে দিয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। এই অ্যাক্সিডেন্টে ফুটপাতে শুয়ে থাকা কিছু গরিব দুঃখী, কিছু অসহায় মানুষের মধ্যে 6 জন মানুষের মৃত্যু হয়ে যায়। এরপর এই সিন দিল্লি থেকে শিফট হয়ে মেরেটে যায় এই মুভির নায়কের কাছে। তো এই মুভিতে তার নাম অ্যাডভোকেট জগদীশ ত্যাগী ওরফে জলি। সে ছিল একজন ফালতু টাইপের উকিল। আজ পর্যন্ত সে কখনো একটি কেসও জিততে পারেনি, কারণ তার কাছে এমন আজব ধরনের কেস আসতো যা সে তার সব বুদ্ধি দিয়েও জিততে পারতো না। জলির একটা গার্লফ্রেন্ডও ছিল, যার নাম সান্ধ্যা। জলি সান্ধ্যার কাছে এসে বলে এই জায়গায় থেকে সে কখনো কিছু করতে পারবে না। দিল্লিতে আমার এক দুলাভাই রয়েছে অ্যাডভোকেট প্রতাপ, তো তার কাছে গিয়ে আমি আমার লাইফটা চেঞ্জ করতে চাই। সান্ধ্যা তাকে নিষেধ করে বলে যে অযথা দিল্লিতে গিয়ে কোনো লাভ হবে না, এখানেই পড়ে থেকে মন দিয়ে পরিশ্রম করে গেলে একদিন না একদিন তোমার ট্যালেন্ট মানুষের নজরে আসবেই, একদিন তোমার ভাগ্য এই মেরিটেই চেঞ্জ হবে। কিন্তু জলি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, তাই সে কারোর কথা না শুনে সবাইকে বিদায় জানিয়ে চলে আসে দিল্লিতে। কিন্তু তখনও তার ব্যাড লাক তার পিছু ছাড়েনি। তার দিল্লিতে আসার 2 মাস হয়ে গিয়েছিল, কিন্তু জলির কাছে একটি কেসও আসেনি। রোজ সকালে কল সাহেবের দোকানে চা নাস্তা করে জলি মানুষের পিছু পিছু ঘুরতো শুধু একটা কেস পাওয়ার জন্য, কিন্তু কোনোই লাভ হতো না। জলির জামাইবাবু অ্যাডভোকেট প্রতাপ জলিকে বলতো এভাবেই লেগে থাক, একদিন ভাগ্য বদলাবেই বদলাবে, একদিন তুই সেরা উকিল হবি। তারপর চলে আসে সেই দিনটা যেদিন রাহুল দেওয়ান ভার্সেস স্ট্রিট কেসের ডেট ছিল। যেই রাহুল দেওয়ানকে আমরা সিনেমার প্রথমে অ্যাক্সিডেন্ট করতে দেখেছিলাম, আজ 6 মাস থেকে আদালতে তার কেস চলছিল। রাহুলের তরফ থেকে কেস লড়ছিল দিল্লির সবচেয়ে বড়, সবচেয়ে টপ, খুবই পপুলার অ্যাডভোকেট রাজপাল, যে আজ পর্যন্ত একটাও কেস হারেনি। জজ সাহেবের সামনে রাজপাল তার বুদ্ধি লাগিয়ে এমন এমন কিছু পয়েন্ট করে এটা প্রমাণ করে যে অ্যাক্সিডেন্ট রাহুল দেওয়ানের গাড়ি দিয়ে হয়নি, বরং অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক দিয়ে। কিন্তু রাহুল দেওয়ান একজন বিজনেসম্যানের ছেলে বলে রাজ্যের লোকেরা এবং মিডিয়ারা এটা মেনে নিয়েছেন যে ধনী বাপের ছেলে সে, তাহলে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট সেই করেছে আর সেই দোষী, কারণ এমন ধরনের কেস মানুষের খুবই পছন্দ হয়। আর মিডিয়ারা তো সবসময় খুঁজেই থাকে এমন ধরনের কেস। রাজপালের বুদ্ধির সামনে জজ সাহেবরাও হার মানে। তখন জজ সাহেব রাহুল দেওয়ানকে নির্দোষ প্রমাণ করে কেস ডিসমিস করে দেয়। এদিকে রাজপালের বুদ্ধি আর কেস লড়াইয়ের স্টাইল দেখে জলি খুবই ইমপ্রেস হয়ে যায়। জলি রাজপালের কাছে এসে বলে যে সে রাজপালের অনেক বড় একজন ফ্যান। 3 বছরের ল কলেজে পড়ে যে জ্ঞান পায়নি তা সে আজ 5 মিনিটের মধ্যে পেয়ে গেছে। সেও একদিন তার মতোই, মানে রাজপালের মতোই বড় একজন উকিল হতে চায়। পরের সিনে দেখা যায় বিজনেসম্যান যোগরাজ দেওয়ান অর্থাৎ রাহুলের বাবা 6 মাসের ভিতরেই কেস ক্লোজ করে দেওয়ার জন্য রাজপালকে মাত্র 30 লক্ষ টাকার একটি চেক দিয়ে থ্যাংক ইউ বলে বিদায় জানিয়ে দেয়। কিন্তু রাজপাল বলে আমরা তো অন্য একটা অ্যামাউন্ট ডিসাইড করেছিলাম।
কেস জেতার আগে আপনারা তো কোটি কোটি টাকা খরচ করতে রাজি ছিলেন, আর এখন মাত্র 30 লক্ষ। রাহুল দেওয়ানের বাবা বলে 30 লক্ষ কোনো ছোটখাটো অ্যামাউন্ট নয়, অযথা ঝামেলা না করতে। এই কথাটা আর এই ব্যাপারটা রাজপালের ইগোতে লেগে যায়, কিন্তু কোনো কিছু প্রকাশ না করে জাস্ট একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিনই জলি নিউজ পেপারের মাঝে রাহুল দেওয়ানের কাছে জড়িত অনেক কিছুর ইনফরমেশন দেখতে পায়। সবগুলো ইনফরমেশন কালেক্ট করে জলি কাউকে কোনো কিছু না জানিয়ে পিআইএল ফাইন করে দেয়, যার কারণে রাহুল দেওয়ানের হিট অ্যান্ড রান কেস আবারও রিওপেন হয়ে যায়। পরে যখন পিআইএল ফাইল করার ব্যাপারটা জলির জামাইবাবু জানতে পারে, তখন সে অনেক রাগ করে। সে জলিকে বলে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, রাজপালের বিরুদ্ধে কেস লড়বি? ক্যারিয়ার তৈরির আগে কি নিজের হাতে নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলতে চাইছিস? এভাবে আরো অনেক কিছু বলতে থাকে, কিন্তু জলি তার জামাইবাবুকে বলে যে ক্যারিয়ার বানাতে হলে এমন ধরনের একটা রিস্ক নিতেই হবে, আর না হয় সারা জীবন তাকে ফালতু উকিল হয়েই বাঁচতে হবে। যাই হোক, সবশেষে জলি তার জামাইবাবুকে মানিয়ে নেয়। তারপর সবকিছু ঠিকঠাক করে একদম রেডি হয়ে আদালতে এসে জলি তার কালেক্ট করা এভিডেন্সগুলো জজ সাহেবকে দেখিয়ে বলে যে রাহুল দেওয়ান কেসে পুলিশ তার কাজ সঠিকভাবে করেনি। ইনভেস্টিগেশনে অনেকগুলো প্রমাণের সাথে হেরাফেরি করা হয়েছে, যার মাধ্যমে রাহুল দেওয়ানকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। জলি আদালতের কাছে কিছুটা সময় চায় সেই এভিডেন্সগুলোকে আবার রিইনভেস্টিগেশন করে আসল সত্যিটাকে বের করার জন্য। জজ সাহেব জলিকে আরেকটি ডেট দিয়ে দেয়, কিন্তু একটি ওয়ার্নিং এর সাথে, যে মিডিয়ার কোনো এভিডেন্স দিয়ে আদালতে কাজ হয় না। তো নেক্সট ডেটে যেন সে কোনো স্ট্রং এভিডেন্স নিয়ে আদালতে আসে। এদিকে টিভিতে কেস রিওপেন হওয়ার নিউজটা দেখে রাজপাল দেওয়ান পরিবারকে বলে নো টেনশন, এরকম কোনো কিছুই হবে না। আর অন্যদিকে জলি এই টেনশন করছিল যে নেক্সট ডেটের আগে সে এভিডেন্স কোথা থেকে নিয়ে আসবে। আর তখনই তার কাছে আলবার্ট পিন্টু নামে একজন লোক আসে। পিন্টু জলিকে বলে সে হলো এই কেসের একমাত্র আই উইটনেস। সে নিজের চোখে দেখেছে রাহুল দেওয়ানকে অ্যাক্সিডেন্ট করতে। সেদিন রাতে লেট নাইট মুভি দেখে সে তার হোটেলের দিকে ফিরে যাচ্ছিল, তখন সে দেখতে পায় রাহুল দেওয়ান তার গাড়ি নিয়ে ফুটপাতের উপর উঠে অ্যাক্সিডেন্ট করে 6 জন মানুষকে মেরে ফেলেছে। জলি বলে তুমি হঠাৎ আজ আমার কাছে চলে এসেছো কেন, এতদিন তুমি কোথায় ছিলে? পিন্টু তখন জলিকে একটা এফআইআর এর কপি দিয়ে বলে আমি পুলিশে রিপোর্ট করেছিলাম, পুলিশ বলেছিল যখনই দরকার হবে আমাকে ডাকা হবে, কিন্তু আজ 6 মাস হয়ে গেছে আমার কাছে কোনো কল আসেনি। হঠাৎ আমি জানতে পারলাম রাহুল দেওয়ান নির্দোষ প্রমাণ হয়ে গেছে, কিন্তু কালকে নিউজ পেপারে দেখলাম যে কেউ আবারও পিআই ফাইল ওপেন করেছে। এটা জানতে পেরে আমি অনেক খুশি হলাম যে কেউ তো রয়েছে আসল সত্যিটা কি এটা বের করে নির্দোষ অসহায় মানুষগুলোকে তাদের ইনসাফ দেবে, তাই আমি তোমার খোঁজ করে তোমার কাছে চলে আসলাম। জলি পিন্টুকে বলে এসব কথা তুমি আদালতে বলতে পারবে তো? পিন্টু বলে নিশ্চয়ই, কেন বলবো না। তারপর নেক্সট কেস ডেটের দিন জলি আলবার্ট পিন্টুকে আদালতে নিয়ে আসে। পিন্টুর এফআইআর কপি এবং মুভি টিকিট জজ সাহেবকে দিয়ে আগামী ডেটে রাহুল দেওয়ানকে কোর্টে আনার অনুমতি চায়, যাতে অ্যালবার্ট পিন্টু রাহুল দেওয়ানকে ডেকে তার সাথে কথা বলতে পারে। জজ সাহেব রাজপালকে আদেশ দেয় আগামী ডেটে যেন রাহুল দেওয়ানকে কোর্টে নিয়ে আসা হয়। এতক্ষণে আই উইটনেসের সামনে আসার কারণে এই কাজটা পাবলিকের মাঝে আবার গরম হয়ে গিয়েছিল। মিডিয়া তখন জলির ইন্টারভিউ নিচ্ছিল। জলি তাদেরকে বলে এটাকে সে তার ছোটখাটো একটা ভিক্টরি মনে করে, কিন্তু আসল ভিক্টরি, আসল জয় তো এখনো বাকি। জলির জয়ে সবচেয়ে বেশি খুশি হয় কল সাহেব, যে কল সাহেবের দোকানে বসে জলি রোজ চা নাস্তা করত। জলির কাছে খুশি হয়ে কল সাহেব জলিকে একটি চেম্বার গিফট করে, যাতে চেম্বারে বসে জলি ভালোভাবে এই কেসটাতে কাজ করতে পারে। জলি তার জামাইবাবুকে জিজ্ঞেস করে যে কল সাহেবের কি চক্কর রয়েছে। প্রতাপ বলে কল সাহেবের মেয়েকে একজন পুলিশের ছেলে রেপ করে মার্ডার করেছিল। তখন সাক্ষী প্রমাণ সবকিছু ছিল, কিন্তু তারপরেও রাজপাল তো রাজপালই, সে তার বুদ্ধি লাগিয়ে পুলিশের ছেলেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছিল। আর এই জন্যই জলির ছোটখাটো একটা জিতেই সবচেয়ে বেশি খুশি কল সাহেব হয়েছে। এদিকে দেওয়ান ফ্যামিলি অনেক টেনশনে পড়ে যায়, আদালতে অ্যালবার্ট পিন্টু যদি রাহুল দেওয়ানকে চিনতে পারে তখন কি হবে। রাজপাল বলে জলির জন্য কোনো প্রবলেম নেই, মাত্র একটা এসএমএস এ জলির কাম খতম করা যাবে, কিন্তু প্রবলেম হলো আলবার্ট পিন্টুকে নিয়ে। তাকে এই সময়ে কোনো কিছুই করা যাবে না, কারণ এই সময় মিডিয়ারা সব সময় তার পেছনে রয়েছে, সেজন্য পিন্টুর অন্য ব্যবস্থা করতে হবে। অন্যদিকে দেখা যায় কেসের তারিখের আগের রাতে অ্যালবার্ট পিন্টু জলির কাছে আসে। জলি পিন্টুকে বলে যে আজ সে অনেক খুশি,
কারণ আগামীকাল আদালতে তোমার বয়ান দেওয়ার পর রাহুল দেওয়ান জেলে চলে যাবে আর সে কেসটা জিতে যাবে। পিন্টু তখন জলিকে বলে, আমি যদি আগামীকাল জেনে শুনে রাহুল দেওয়ানকে চিনতে ভুল করি, মানে আমি যদি পোল্টি মেরে দেই, তখন কি হবে? জলি একটু অবাক হয়ে ভাবে যে পিন্টু মনে হয় মজা করছে তার সাথে। পিন্টু তখন বলে, রাজপালের সাথে আমার 2 কোটি টাকার ডিল হয়েছে, যার মধ্যে 20 লক্ষ তোমার। জলি প্রথমে অনেক টেনশনে পড়ে যায়। জলি তারপর বলে, 300 কোটি টাকার মালিক দেওয়ান ফ্যামিলি। ডিল যখন করেছো তাহলে 2 কোটিতে কেন? আমাকে নিয়ে চলো, কমসে কম 5 কোটি পাইয়ে দেব তোমাকে। কারণ রাজপালের এখন হাওয়া টাইট হয়ে আছে, প্রচন্ড ভয়ে আছে সে। পিন্টু তখন জোরে জোরে হাসি দিয়ে বলে, রাজপালের হাওয়া টাইট? যে এই পুরো গেমটাকে সেট করেছে সে ভয় পেয়েছে তোমাকে? পিন্টু বলে, আমি নিজেই রাজপালের একজন লোক, এই সব কিছু হলো রাজপালেরই একটা প্ল্যান। এই সব কিছু শুনে জলি খুবই বড় একটা ঝাপটা খেয়ে যায়। অন্যদিকে দেখা যায় রাহুল দেওয়ানের বাবা বড় একটা ব্যাগের ভিতরে 2 কোটি টাকা নিয়ে রাজপালকে এনে দেয়। আর তখন গিয়ে আমরা বুঝতে পারি যে কেস জেতার পর দেওয়ান ফ্যামিলি মাত্র 30 লক্ষ টাকার একটা চেক রাজপালকে দিয়ে বেশি লোভ করাটা ভালো নয়, সেই যে কথাটা বলেছিল, এই কথাটা রাজপালের ইগোতে রেখেছিল। আর এই জন্যই সে এত কিছু প্ল্যান করে এখন এভাবে অনেকগুলো টাকা তাদেরকে চুনা লাগিয়েছে। এদিকে জলি তার ঘরে চলে আসে, এটা ভাবতে ভাবতে যে এই ডিলে তার লাভ হয়েছে না লস হয়েছে। ততক্ষণে তার গার্লফ্রেন্ড সান্ধিয়াও চলে এসেছিল মেরেট থেকে। সান্ধিয়া এসেছিল জলির অবজেকশন মাইলট দেখার জন্য। তখন ঘরে এসে জলি সান্ধিয়াকে বলে যে এই ডিলে লস হয়নি, বরং লাভিত হয়েছে। অযথা বসে বসে বিনা পরিশ্রমে 20 লক্ষ টাকা কামানো একদম খারাপ কিছু তো নয়। জলের কথা শুনে সান্ধিয়া খুবই দুঃখ পেয়ে বলে, তোমার কেস, তোমার পরিশ্রম আর 6 জন গরিবের মৃত্যু, তাদের ইনসাফ, এই সব কিছুই কি তোমার একটা ডিল ছিল মাত্র? তোমার কাজ হলো মানুষকে ন্যায় দেওয়া, কিন্তু আজ যা তুমি করছো এটাকে বলে দালালি। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, মারাত্মক লসের একটা ডিল করেছো তুমি। এভাবে আরো অনেক কিছু বলে সান্ধিয়া জলকে ছেড়ে আবার মেরিটে চলে যায়। সিন চলে আসে পরের দিন আদালতে। জলি তার মুখ বন্ধ রাখে আর আলবার্ট পিন্টু রাহুল দেওয়ানকে দেখে বলে, অ্যাক্সিডেন্টের রাতে সে রাহুলকে নয় অন্য কাউকে দেখেছিল। বাস কেস খতম। কিন্তু তারপরও জজ সাহেব তার ফাইনাল রায় না দিয়ে লাস্ট আরেকটা ডেট দিয়ে দেয়। এদিকে পুরো কোর্টের মাঝে ডিলের ব্যাপারে সবাই জেনে গিয়েছিল। জলের জামাইবাবু প্রতাপ বলে, সাব্বাস গুরু, দেখিস তুই একদিন রাজপালের থেকেও বড় একজন উকিল হবি। কিন্তু কল সাহেব সবার সামনে জলিকে একটা চড় মারে আর তার চেম্বারটা আবারও ফিরিয়ে নেয়। সান্ধিয়াও চলে গেছে, চেম্বারও চলে গেছে। এত সব কিছুর পর জলি ধীরে ধীরে তার ভুলটা বুঝতে পারে যে এই কাজটা সে একদম ভালো করেনি। সত্যিই সে একটা দালালের কাজ করেছে। একদিন রাতের বেলায় জলি ফুটপাথে দাঁড়িয়ে হিসু করতে চাইছিল। তখন তার পেছন থেকে কিছু গরিব দুঃখী মানুষ এসে জলিকে অনুরোধ করে বলে যে একটু দূরে সরে প্রস্রাব করতে, কারণ এই জায়গাটা হলো তাদের ঘুমানোর জায়গা। এই কথাটা শুনে জলির খুবই দুঃখ হয়। তাদের উপর ইমোশনাল হয়ে জলি এই সিদ্ধান্ত নেয় যে যা হওয়ার হবে, সে এখন পুরো ইমানদারিতে কেস লড়ে এই গরিব দুঃখী মানুষদের ইনসাফ দিবে। সে এখন পুরো ইমানদারির সাথে কেস লড়ে এই গরিব দুঃখী মানুষদের ইনসাফ পাইয়ে দিবে। পরের দিন জলি তার 20 লক্ষ টাকা একটি ব্যাগে করে নিয়ে রাজপালকে ফিরিয়ে দিতে আসে। রাজপাল জলিকে বলে, তোমার মতো একটা ফালতু উকিলকে কেনার জন্য 20 লক্ষ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট। তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত। কিন্তু থ্যাংক ইউ না বলে জলি উল্টো বলে, তোমার সাথে কেস হেরে মানুষের ক্যারিয়ার হয়ে যায়, ভাবছি তোমাকে হারিয়ে কেস জিতলে আমার তো লাইফ বদলে যাবে। এমন ভাবে রাজপালকে চ্যালেঞ্জ করে জলি তার জামাইবাবুর কাছে এসে একটা রিকোয়েস্ট করে বলে, অ্যাক্সিডেন্টের পর যে ভিডিও বানানো হয়েছিল, কোনোভাবে যদি সেই ভিডিওটা পাওয়া যেত তাহলে অর্ধেক কেস সলভ হয়ে যেত। অ্যাডভোকেট প্রতাপ বলে, এই কাজে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে, আর সে হলো গুরু, পুলিশ কর্মচারী গুরু। পুলিশি কেসের যত ফাইল ডকুমেন্ট থাকে সেগুলো সে দেখে শুনে রাখে। প্রতাপ গুরুকে 1 লক্ষ টাকা দিয়ে অ্যাক্সিডেন্টের সেই ভিডিওটি নিয়ে নেয় আর পরের দিন আদালতে সেটা প্লে করা হয়। রাজপাল তখন বলে যে আলবার্ট পিন্টুর পর এটা আবার নতুন আরেকটি ড্রামা। কিন্তু জলি বলে, মনে হয় রাজপাল ভালো করে দেখেনি। এই গাড়িটা হলো রাহুল দেওয়ানের দাদার, যোগরাজ দেওয়ানের নামে রেজিস্ট্রি করা। জলি জজ সাহেবের কাছে অনুমতি চায় যেই পুলিশ কনস্টেবল এই ভিডিও রেকর্ডিং করেছিল তাকে একবার আদালতে হাজির করতে। কিন্তু রাজপাল এতে নিষেধ করে বলে যে আদালতে কাউকে হাজির করতে হলে আগে আদালতকে এবং অপোজিশন পার্টিকে দুজনকেই অ্যাডভান্স নোটিশ দিতে হয়। এই ব্যাপারটা নিয়ে জলি এবং রাজপালের মাঝে ভয়ঙ্কর একটা লড়াই হয়ে যায় আর একজন আরেকজনকে গালাগালিও দিয়ে দেয়।
পরে লাঞ্চ টাইমের সময় খেতে খেতে জজ সাহেব দুইজনকেই কোর্টের ভিতরে এরকম আর না করতে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। আর এই ঘটনার পর তো দেওয়ান ফ্যামিলি অনেক টেনশনে পড়ে যায় যে আলবার্ট পিটুকে 2 কোটি টাকা দেওয়ার পরও প্রবলেম তো আরো বাড়ছে। ইয়োগরাজ দেওয়ান বলে রাজপাল এই কেসটা জিততে পারবে না, তাই রাজপালকে রিপ্লেস করে আরেকজন উকিল হায়ার করার কথা বলে। কিন্তু রাজপাল বলে তাকে আরেকটি লাস্ট সুযোগ দেওয়ার জন্য। এরপর রাজপাল একদিন তার কিছু লোক পাঠিয়ে জলির উপর হামলা করে, যাতে ভয় পেয়ে জলি এই কেসটা ছেড়ে দেয় বা হেরে যায়। কিন্তু জলির জেদ তো তখন উল্টো আরো বেড়ে যায় এই কেসটি জেতার জন্য। পরবর্তী মামলার তারিখের দিন রাজপাল দেওয়ান ফ্যামিলির ফ্যামিলি ড্রাইভার কমলেশ রাওয়াতকে আদালতে হাজির করে। কমলেশ আদালতে বলে সেদিন রাতে রাহুল বাবাকে একটা পার্টিতে ছেড়ে গাড়ি নিয়ে আমি ফুল স্পিডে বাড়ির দিকে আসছিলাম, তখন আচমকা কন্ট্রোল হারিয়ে আমি একটি দেওয়ালের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলাম। কমলেশের সাক্ষী দেওয়ার পর রাজপাল জজ সাহেবকে বলে যে দুর্ভাগ্যবশত 2টা অ্যাক্সিডেন্ট একই রাতে হয়েছিল, কিন্তু ফুটপাতে হওয়া ট্রাকের অ্যাক্সিডেন্টের সাথে দেওয়ান ফ্যামিলির গাড়ির অ্যাক্সিডেন্টের কোনো কানেকশন নেই। এরপর জলি কমলেশকে প্রশ্ন করে। জলি কমলেশকে বলে 15 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স রয়েছে তোমার, কিন্তু তারপরেও কিভাবে তুমি এত দামি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছো? কমলেশ বলে বললাম না স্যার, রাস্তা খালি ছিল তাই আমি ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, বড়জোর 60 বা 70 স্পিড ছিল। কমলেশ বলে আরে কি বলেন স্যার, 60-70 স্পিড তো প্রথম গিয়ারেই চলে আসে, আমি ছিলাম 3য় গিয়ারে আর স্পিড ছিল 120 থেকে 130। ব্যাস। জলি এটা শুনে জজ সাহেবকে বলে যে কমলেশ রাওয়াত মিথ্যা কথা বলছে, কারণ যে গাড়ির কথা আমরা বলছি মানে রাহুল দেওয়ানের ল্যান্ড ক্রুজার সেটা ছিল অটোমেটিক, এই গাড়িতে কোনো গিয়ার টিয়ার ছিল না। তারপর আর কি, কমলেশকে মুরগি বানিয়ে জজ সাহেব এই কেসে আরো একটি ডেট দিয়ে দেয়। এর সাথে জলির সিকিউরিটির জন্য একজন বডিগার্ড নিযুক্ত করে, কিন্তু সেই বডিগার্ড এতটাই রোগা ছিল যে সে জলিকে নয় উল্টো জলিকেই তাকে সিকিউরিটি দিতে হতো, মানে উল্টো জলিকেই বডিগার্ডকে দেখে শুনে রাখতে হতো, কারণ যখন তখন সে পটল তুলে জয় বাংলা হয়ে যাবে। যাই হোক, রাজপালের 20 লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে জলি এখন সম্পূর্ণভাবে ন্যায়ের জন্য লড়াই করছিল। এই খবরটা জানতে পেরে সান্ধিয়াও জলিকে মাফ করে দেয়। তারপর একদিন জলির অ্যাসিস্ট্যান্ট কল করে বলে যে ফুটপাতে একজন রিয়েল আই উইটনেস পাওয়া গেছে। সাথে সাথে জলি চলে আসে ফুটপাতে। আই উইটনেস জলিকে বলে সে নিজের চোখে সবকিছু দেখেছিল, কিন্তু সে কখনো আদালতে গিয়ে এসব বলবে না, কারণ দিন মজুরি করে তাকে খেতে হয়, সে এসব ঝামেলায় পড়তে চায় না। জলিকে নিরাশ হতে দেখে, অর্থাৎ জলি তাদের মতোই লোকদের জন্য এত লড়াই করছে, এসব দেখে আই উইটনেস তাকে একটা সাহায্য করে বলে যে এখানে ঘুরে ফিরে কোনো লাভ হবে না, এই কেসের আসল সত্যিটা গোরখপুরে লুকিয়ে আছে। আর তখন দেখা যায় দূর থেকে লুকিয়ে কোনো একজন ব্যক্তি তাদের এসব কথা শুনছিল। সাথে সাথে জলি তার ঘরে এসে রেডি হচ্ছিল গোরখপুরে যাওয়ার জন্য। তখনই ইন্সপেক্টর রাথি এসে জলিকে গান পয়েন্ট করে বলে সে কোথাও যেতে পারবে না। জলি ভাবে যে তার বডিগার্ডই বোধহয় রাথিকে খবর দিয়েছে, কিন্তু না, কিছুক্ষণ পরেই পেছন থেকে বডিগার্ড এসে রাথির মাথায় বন্দুক ধরে আর জলিকে বলে এখান থেকে চলে যেতে, যা হবে সে দেখে নেবে। তারপর জলি চলে আসে গোরখপুরে। আর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সাদাকান্ত মিশ্র নামের একজন ল্যাকড়া বিক্রির সাথে দেখা করে জলি আবার চলে আসে দিল্লিতে। পরের দিন ছিল কেসের লাস্ট ডেট। জলি আদালতের কাছে পারমিশন চায় সাদাকান্ত মিশ্রাকে হাজির করতে, কিন্তু সেম আগের মতোই আবার রাজপাল তাদের নিষেধ করে বলে যে কোনো উইটনেসকে হাজির করার আগে অ্যাডভান্স নোটিশ দিতে হয়। জলি তখন জজ সাহেবকে বলে যে সে যদি অ্যাডভান্স নোটিশ দিত তাহলে সাদাকান্ত মিশ্র আর আদালতে পৌঁছতেই পারতো না, তাকে সেখানেই মেরে ফেলা হতো। জলির রিকোয়েস্ট মেনে জজ তাকে পারমিশন দিয়ে দেয়। তারপর আদালতে হাজির হয়ে সাদাকান্ত মিশ্রা জজ সাহেব আর বাকি সবাইকে আসল সত্যিটা বলতে শুরু করে। আসলে অ্যাক্সিডেন্টটা যে হয়েছে, 6 জন মানুষ মরেছে, তাদের মধ্যে একজন হলো সাদাকান্ত মিশ্র। সেদিন রাতে সে তার বাকি সাথীদের সাথে ফুটপাতে শুয়েছিল। আচমকা মাঝরাতে একটা আওয়াজ শুনতে পেয়ে সে ঘুম থেকে উঠে দেখে তার সাথীদের উপর রাহুল দেওয়ানের গাড়ি রয়েছিল। সাদাকান্ত মিশ্রা ভেবেছিল যে রাহুল বোধহয় এখন তাদের সবাইকে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু না, রাহুল উল্টো সাদাকান্ত মিশ্রের পায়ের উপর দিয়ে গাড়ি ব্যাক করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পরের দিন যখন তার হুঁশ ফিরে আসে তখন সে নিজেকে একটা হসপিটালের ভেতরে দেখতে পায়,
কিছুক্ষণ পর সেখানে ইন্সপেক্টর রাথি এসে জবরদস্তি করে বলতে বলে যে অ্যাক্সিডেন্ট গাড়ি দিয়ে নয় বরং ট্রাক দিয়ে হয়েছে, এই কথাটাই সবাইকে বলতে হবে। সাদাকান্ত মিশ্রা নিষেধ করলে রাথি তাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন সে তার অনেক দিনের জমানো 30,000 টাকা আর কিছু সোনা গয়না রাথিকে দিয়ে তার জীবন ভিক্ষা চায়। 30,000 টাকা পেয়ে রাথি তাকে গোরখপুরের একটা ট্রেনে বসিয়ে ছেড়ে দিয়েছিল। সব শোনার পর জজ সাহেব রাহুল দেওয়ানকে তার সামনে এনে বলে ভালো করে তাকে দেখতে। সাদাকান্ত মিশ্রা রাহুল দেওয়ানকে দেখে বলে সেই ছিল সেই রাতে গাড়ির ভিতরে। এসবের পর রাজপাল এবং জলি ওরা যার যার নিজেদের ফাইনাল স্টেটমেন্ট রাখে আদালতের সামনে, যেখানে রাজপাল রাহুল দেওয়ানকে বাঁচানোর অনেক অনেক চেষ্টা করার পর শেষে একটা কথা বলে যে ফুটপাতে ঘুমালে মৃত্যুর ঝুঁকি তো থাকবেই, কারণ ফুটপাত ঘুমানোর জন্য তৈরি করা হয়নি। তারপর জলি তার স্টেটমেন্টে বলে সব থেকে ভাইরাল ডায়লগটি, কন হে ইয়ে লোক কাহা সে আতি হে ইয়ে। এরা কোথা থেকে আসে তাদের কাছে কোনো অধিকার নেই যে ওরা আমাদের এই সুন্দর শহরটাকে অসুন্দর করবে, কিন্তু এই গরিব ভিখারি লোকগুলোর কাছে একটা অধিকার রয়েছে, আর সেটা হলো ন্যায়, যেটা তাদেরকে এই দেশের সংবিধান দিয়েছে। আর এটা তাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, না আপনি, না আমি, আর না রাজপাল। এভাবে খুব সুন্দর একটা স্পিচ দিয়ে জলি জজ সাহেব এবং রাজপালকে শেষে একটা কথা বলে যে ফুটপাত ঘুমানোর জন্য তৈরি করা হয়নি, কিন্তু ফুটপাত গাড়ি চালানোর জন্য তো বানানো হয়নি। ব্যাস, জলির কথা শেষ হওয়ার পর কোর্টের ভিতরে থাকা যত সব মানুষ সবাই একসাথে দাঁড়িয়ে জলির জন্য হাতে তালি দেয়। সবশেষে জজ সাহেব ইন্সপেক্টর রাথিকে সাসপেন্ড করে আর তার উপর ইনভেস্টিগেশন করার আদেশ দেয়। এরই সাথে রাহুল দেওয়ানের অপরাধের প্রমাণ পেয়ে 7 বছরের জন্য জেলে পাঠানোরও আদেশ দেওয়া হয়। তারপর আমরা দেখতে পাই একদিকে রাজপাল তার ক্যারিয়ারের প্রথম একটা কেস এমন বাজেভাবে হেরে একদম ডিপ্রেশনে চলে যায়, আর অন্যদিকে জলি, সান্দিয়া, প্রতাপ আর কল সাহেব ওদের সাথে সাথে শহরের অনেক অনেক পাবলিক, অনেক অনেক মিডিয়া সবাই জলির এই অসাধারণ জিতে খুবই খুশি হয়েছিল। সবাই জলির কাজের প্রশংসা করে আর তার সাথে হাত মেলাচ্ছিল। জলি তখন মন থেকে খুবই খুশি হয়েছিল, কারণ আজ তার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এরকম একটা হ্যাপি এন্ডিং এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির পরবর্তী পার্ট রয়েছে এবং আরো নতুন পার্ট আসতে চলেছে। পরবর্তী মুভির পার্টগুলো দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিও। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি, তোমার একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। मेरे तो एल लग गए।